বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত দর্শক, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সকলকে জানাই আসসালামু আলাইকুম। পলাশথানা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। রুটিন অনুসারে আজকে আবার চলে এলাম তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিতে। ক্লাস নিব বাংলা সাহিত্য বিষয়ে নবম দশম শ্রেণী, মূলত এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন যে পূর্ণ বিন্যাসকৃত সিলেবাস হয়েছে তোমাদের, সেই অনুপাতে তোমাদের ক্লাস, তার আগে ক্লাসটা নিয়েছিলাম, পদ্মাংশ চলছে এখন। তো আজকে আমি ক্লাসটি শুরু করছি। আর শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঝটপট একটু বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আসলে ক্লাসের প্রিপারেশনটা যেরকম ছিল, আমি দুঃখিত যে ওইভাবে হচ্ছে না, ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার কারণে, তাই বোর্ডে ক্লাস নিচ্ছি। তো এটা আগেও নিয়েছিলাম তোমাদের। আজকে আমাদের যে বিষয়টি আলোচনা করব, কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের, এটা আগেও নিয়েছিলাম, আবার তোমাদের রিভিশন চলছে। তো ভালো করে পড়াশোনা করবে তোমরা বাসায়, তোমাদের পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা দিতে হবে, মনোবল রেখে পড়াশোনা করতে হবে। তাহলে এই কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা জানি, অবগত আছো তোমরাও। তিনি জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি। কোথায় জন্মগ্রহণ করেন তিনি? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। আর স্কুল জীবনের শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগ থেকে তিনি কি করেন? তার হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি কি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। সেটা কত সালে? হ্যাঁ, 1842 খ্রিস্টাব্দে তিনি কি করেন? খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে, এই যে নামের পূর্বে যে ঘর মাইকেল, এই শব্দটি কি, তিনি তো হিন্দু ছিলেন, যখন তিনি কি বলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তখন নামের পূর্বে যুক্ত করেন মাইকেল। এই জন্যে ওনার নাম হয়েছে মাইকেল মধুসূদন দত্ত। তিনি পাশ্চাত্য জীবন যাপনের প্রতি প্রবল আগ্রহ থেকে কি তিনি এই কাজটি করেছেন। এবং তিনি কি, তোমরা জানো যে বাংলার পাশাপাশি তিনি ইংলিশেও কি সাহিত্য রচনা করেছেন, বেশ কিছু রচনা তার রয়েছে। তাহলে কবি যে এই যে দেশকে ছেড়ে চলে গিয়েছিলেন, ফ্রান্সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, ওনার জীবনটা কি ততটা সুখকর হয়নি, মানে ভাগ্য ওনার সঙ্গে কি বলে সুপ্রসন্ন ছিল না। তো যাই হোক, বিদেশে গিয়ে সেই ফ্রান্সের শহরে তিনি কি একাকী জীবনযাপন করেছেন, কষ্টকর ছিল, প্রতিকূলতার সঙ্গে কি লড়াই করেছেন প্রতিনিয়ত। তো সেই সময় কি তিনি এই যে কপোতাক্ষ নদ, আমাদের আজকের এই কবিতা, এই কপোতাক্ষ নদ, এখানে তিনি বেড়ে উঠেছেন, তাকে কি খুব মনে করতেন। আচ্ছা, যাই হোক, এটা আমি পাঠের বিষয়ে বলবো। পরবর্তী জীবনে তিনি কি তার ভুলটা তিনি বুঝতে পারেন যে দেশকে ছেড়ে যাওয়া, মাকে ছেড়ে যাওয়া কি ঠিক হয়নি। তার উল্লেখযোগ্য কিছু রচনা রয়েছে, তোমরা জানো। সেগুলো হচ্ছে কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে তিলোত্তমা কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, তারপরে চতুর্দশপদী কবিতাবলী, এবং তিনি কি বেশ কিছু নাটকও লিখেছেন। সেগুলো হচ্ছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী ইত্যাদি। আর প্রহসনও আছে মাইকেল মধুসূদন দত্তের, ব্রজাঙ্গনা কাব্য, তারপরে প্রহসনের মধ্যে রয়েছে একই কি বলে সভ্যতা এবং বড়শালীকে ঘাড়ে রোগ। আর তিনি বাংলা সাহিত্যে যে ব্যাপক একটা নতুনত্ব যুগ করেছিলেন, সেটা হচ্ছে তিনি কি অমিত্রাক্ষর ছন্দে প্রবর্তন করেন এবং সনেটে প্রবর্তন করেন। আজকে এই কবিতাটি, কপোতাক্ষ নদ কবিতাটা কি সনেট জাতীয় কবিতা, মানে চতুর্দশপদী। সনেট শব্দের অর্থ 14 লাইনের কবিতা, যেটা সেটাকে কি সনেট বলা হয়। তাহলে মাইকেল মধুসূদন দত্ত তার যে অমর কীর্তি রয়েছে, সে কাব্যটা কি নিশ্চয়ই মনে আছে তোমাদের, সেটি হচ্ছে কি মেঘনাদ বধ। মেঘনাদ বধ হচ্ছে তার অমর কাব্যগ্রন্থ, আর সেটা থেকেই কি নেওয়া হয়েছে কপোতাক্ষ নদ কবিতাটি।
তিনি মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দে 29শে জুন। মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দে 29শে জুন। তোমরা এই বিষয়গুলো কি একটু ভালো করে মনে রাখবে। জন্ম মৃত্যু সার, তারপরে উল্লেখযোগ্য গ্রন্থ, তারপরে অমর মেঘনাদ বধ কাব্যটি, এটা তো একটা অমর কীর্তি। যেই মেঘনাদ বধ কাব্যে রাবণকে কি পরাক্রমশালী হিসেবে বীর হিসেবে কি দেখানো হয়েছে, তোমরা সময় সুযোগ পেলে কি সেগুলো অবশ্যই পড়বে। এখন এই যে সনেট, এই কবিতাটি সনেট, সনেট হচ্ছে কি 14 লাইনের কবিতা, মানে 14 চরণ, 14 লাইনের কবিতা এবং 14 মাত্রা, 14 মাত্রা, সরি মাত্রা বলিনি, 14 চরণ 14 মাত্রা। আর এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে 14 লাইনে। সেটা হচ্ছে প্রথম অষ্ট এবং ষষ্ঠ। প্রথম 8 চরণকে বলা হয় অষ্ট এবং পরে 6 চরণকে বলা হয় ষষ্ঠ। এই মোট হচ্ছে তোমার 14 লাইন। এই 14 লাইনের কবিতাকে বলা হয় কি চতুর্দশপদী কবিতা, অষ্ট এবং ষষ্ঠ। তাহলে আবার এটার এই স্তবক বিন্যাসে অষ্টকে হয় কি বলে তোমার ভাবের প্রবর্তনা, আর ষষ্ঠকে হয় কি ভাবে পরিণতি। মানে এখানে এই অষ্টকে ভাবের প্রবর্তনা কবিটি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, এটা করা হয় 8 লাইনে। আর ষষ্ঠক হচ্ছে কি ভাবের পরিণতি, উপসংহার বা শেষ অংশটুকু, শেষ পরিণতি, ভাবে পরিণতি। তাহলে এইভাবে কি ভাগ করা হয় সনেটকে। এখানে আরো বিষয় আছে যে মাত্রা বিষয়টা, সেটা হচ্ছে কি মাত্রা কি, তারপরে কপোতাক্ষ নদ, এটা নদী নয় কেন, আমি একটু বলে দিচ্ছি তোমাদের। কপোতাক্ষ নদ এবং নদী, এটা বিষয়টা হচ্ছে যে কপোতাক্ষ নদ পুরুষবাচক অকারান্ত শব্দ। পুরুষবাচক কি অকারান্ত শব্দ হলে নদ হয়, আর যদি স্ত্রীবাচক শব্দ হয় সেটা কি ইকারান্ত। যেমন নদ পুরুষবাচক, নদ, নদটাই লিখতে কি দ অকারান্ত শব্দ, আবার নদী লিখতে কি ইকারান্ত। তাহলে ব্রহ্মপুত্র নদ মানে পুরুষবাচক শব্দ বলে কি এটা নদ। আবার যেমন তিতাস, তিতাসটা কি পুরুষবাচক শব্দের মতো মনে হয়, হলো কি এটা কি নারী, এই জন্যে তিতাস একটি নদীর নাম বলা হয়। তাহলে এইভাবে যে যেই শব্দগুলো পুরুষবাচক শব্দের সঙ্গে অকারান্ত আছে সেগুলো কি কি নদ বলা হয়, আর যেগুলো স্ত্রীবাচক নাম এবং ইকারান্ত সেগুলো হচ্ছে কি নদী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই কবিতাটি তোমরা বাসায় ভালো করে পড়বে। আজকে আমি এর কিছু অংশ তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আগামী ক্লাসে তোমাদের এটা পুরোটা শেষ করে দিব। তো প্রথম যে আচরণ সেটাকে কি বলা হয়, আচরণকে বলা হয় ইংলিশে অক্টব। অক্টব বলা হয় ইংলিশে। 14 চরণ সমন্বিত, ভাব সংহত, সুনির্দিষ্ট, মানে এখানে কি সুনির্দিষ্ট ভাবে প্রবর্তনা থাকে। চতুর্দশপদী কবিতা। আর এটার একটা কি তোমার কি বলে ছন্দের বিন্যাস আছে, আর সে সংখ্যাকে বলা হয় ষষ্ঠ। ছন্দের একটা বিন্যাস আছে এখানে, যেমন ক খ খ গ, ক খ খ গ প্রথম 8 চরণ, এবং শেষ 6 চরণ থাকে ঘ ও ঘ ও চ চ। আমি এটার আগে ক্লাস নিয়েছি, তোমরা দরকার করলে ওই স্কুল পেজে এবং ইউটিউব চ্যানেলে আমার ক্লাসটা দেওয়া আছে, সেটা কি তোমরা আবার মিলিয়ে দেখতে পারো। পরবর্তী থেকে কি এটা আমি আরও ভালোভাবে আলোচনা করে দিব, তোমাদের সমস্যা নেই। তো এখানে কি কিছু শব্দ অর্থ রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। শত শব্দের অর্থ হচ্ছে সর্বদা।
তারপরে বিরলে একান্ত নিরিবিলিতে। নিশা শব্দের অর্থ কি আমরা সবাই জানি, রাত্রি। আর ভ্রান্তি শব্দের অর্থ হচ্ছে ভুল। বাড়ির পর প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদও কি সাগরকে জল কর বা রাজস্ব দিচ্ছে। এই তো মানে প্রজা যেমন রাজাকে কর দেয়, তেমনি কি কপোতাক্ষ নদ ও সাগরকে, তার পানিতে কি আমরা জানি যে নদী গিয়ে কি সাগরে মিশে, তাহলে সেই সাগরে মিশে যে পানি দিচ্ছে সেটাকে কি কবি নদীকে নদী কর দেওয়ার সাথে তুলনা করেছেন। সাগরকে কর দিচ্ছে নদী, সেই তার পানি। তো কপোতাক্ষ নদ এটা একটা স্মৃতিচারণমূলক কবিতা। এই কবিতাটি চতুর্দশপদী কবিতা বলি থেকে নেওয়া হয়েছে। আর এই কবিতায় মূলত কবি তার যে স্মৃতিকাতরতা, দেশের প্রতি যে ভালোবাসা, সেটাই কি প্রকাশ করেছেন। চলো আমরা কবিতাটি একটু পড়ি এবং তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। জোড়াই এ কাহানি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, সতত হে নদ, সতত শব্দের অর্থ কি বলেছিলাম? সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা। সর্বদা, সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা। তাহলে সতত হে নদ তুমি পড়ো মোর মনে, এখানে হে নদ বলতে কাকে বোঝানো হয়েছে? নদকে বোঝানো হয়েছে কি? কপোতাক্ষ নদকে। কপোতাক্ষ নদকে কবি সব সময় মনে পড়ে। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। বিরলে শব্দের অর্থ কি বলো তো তোমরা? নীরবে, নিভৃতে, একান্ত নিরিবিলিতে। একান্ত নিরিবিলিতে। তাহলে কবি যখন সব সময়ই মনে পড়ে, একান্ত নিরিবিলিতেও যখন থাকেন তিনি, তখনই কি এই কপোতাক্ষ নদকে তার মনে পড়ে। এখানে তার শৈশব জড়িয়ে আছে, তিনি এখানে বড় হয়েছেন, তিনি কি কপোতাক্ষ নদকে ভুলতে পারেন না। এটাই বলেছেন যে সব সময় মনে পড়ে, একান্ত নিরিবিলিতেও মনে পড়ে। তারপরে দেখো, সতত যেমতি লোক নিশার স্বপনে। নিশা শব্দের অর্থ কি? নিশা শব্দের অর্থ হচ্ছে রাত। নিশার স্বপনে, স্বপনটা কি রাতেই আসে সাধারণত, যে রাতের বেলা স্বপ্ন দেখে, মানুষ ঘুমে স্বপ্ন দেখে থাকে। তো তাহলে যে লোক রাতের বেলা স্বপ্ন দেখে, ওই স্বপ্নের সঙ্গে কি শুনে মায়া মন্ত্রধ্বনি, স্বপ্নের মধ্যে কি মায়া মন্ত্রধ্বনি আওয়াজ শুনতে পান, তব কলকলে। মায়া মন্ত্রধ্বনির মতো নদীর এই কলকল ধ্বনিটা, সেটা কি তিনি শুনতে পান ঘুমে ঘরেও। জাগ্রত সর্বদা বলেছেন, মানে জাগ্রত, ঘুমন্ত, শয়ন, স্বপনে তিনি কি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি তিনি শুনতে পান। তার শৈশবের স্মৃতিগুলো কি স্বপনেও তিনি দেখতে পান। জুড়াই এ কানামি ভ্রান্তির ছলনে। তাহলে জুড়াই এ কানামি মানে কি একদম প্রাণ জুড়ানো। স্বপ্ন যে তিনি নদীর কলকল ধ্বনি শুনতে পান, সেটাতে কি কবি প্রাণ জুড়িয়ে যায়, শীতল হয়ে যায়। এখানে কি ভালোবাসা অভিব্যক্তি প্রকাশ করতে কি কবি এখানে এরকম উপমা ব্যবহার করেছেন, একদম তৃপ্ত হয়ে যাওয়া। তাহলে কি এরকম এই কলকল ধ্বনি তিনি যে স্বপ্নের মাঝেও শুনতে পান, তিনি কি একেবারে পরিপূর্ণ তৃপ্তি লাভ করেন, একদম তার মন প্রাণ সবকিছু জুড়িয়ে যায়। তাহলে দেখো পরের লাইনটা, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে। যেহেতু তিনি বাংলাদেশকে ছেড়ে চলে গিয়েছিলেন বিদেশি জীবইতে, তিনি অনেক দেশ দেখেছেন, ওই সমস্ত দেশের কি নদ নদীও তিনি দেখেছেন। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। স্নেহের তৃষ্ণা, যেখানে তিনি বড় হয়েছেন মায়া মমতা ভালোবাসায়, এইরকম ভালোবাসা তিনি কি আর কোথাও পান না।
নিজ দেশে আলো আবহাওয়ায় বেড়ে ওঠা মানুষ, নদীর স্মৃতির কাতরতা, নদীতে তিনি সময় কাটিয়েছেন, শৈশব কেটেছে তার এখানে নদীকে ঘিরে। তাহলে কি এখানে কপোতাক্ষ নদটাকে যদি মায়ের সঙ্গে তুলনা করা হয়, আমরা মায়ের সন্তান, তাহলে কি মা সন্তান হিসেবে বেড়ে উঠি যতটা আদর যত্নে, তাহলে কি এই দেশটাকেও যদি আমরা মা কল্পনা করি, নদটাকেও যদি মা হিসেবে কল্পনা করে, তাহলে কি আমরা মায়ের দুধ পান করে যেমন বড় হই, তার স্নেহ সমস্ত কিছু নিয়ে কি আমরা ধীরে ধীরে বেড়ে উঠি। তাহলে কি এই দেশটা যখন আমাদের কাছে মা হবে, কপোতাক্ষ নদটাও তখন একটা ছোট্ট হিসেবে আমরা চিন্তা করি যে আমাদের মায়ের মতো, তাহলে কি এই মায়ের ভালোবাসা কোনো কিছু দিয়ে কি পূরণ হতে পারে না। আর নিজের জন্মস্থান, জন্মভূমি, এর থেকে বড়, এর থেকে বেশি আপন কিছু হতে পারে না। এটার জ্বলন্ত উদাহরণ তো আমরাই বাঙালি, যে দেশের জন্য কি জীবন দিয়েছে, ভাষার জন্য জীবন দিয়েছে। তাহলে মা, মাতৃভাষা, মাতৃভূমি, এই সমস্ত কিছুই কি আমাদের অতি আপন, অতি আপন, যার জন্য কি জীবন পর্যন্ত বিলে দেওয়া যায়। তো কবি যে কপোতাক্ষ নদকে কতভাবে তিনি অনুভব করতেন, তাকে মিস করতেন, সেটা কি তিনি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কপোতাক্ষ নদ, শত থেকে নদ তুমি পরম মনে, সর্বদা তাকে মনে পড়ে। তারপরে দেখো কবিতার সমস্ত ভাবটুকু যেন দেখো, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এই স্নেহের তৃষ্ণা কি আর কারো জলে মিটবে না, শুধুমাত্র কি সেটা কপোতাক্ষ নদের জলেই মিটতে পারে। তাকে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, সমস্ত ভাবটুকু কি এই লাইনটুকুতে প্রকাশ পেয়েছে। তারপরে দেখো কবির আকুতি, আর কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরে দিতে। কবি নদীকে প্রশ্ন করছেন, নিজেকে নিজে প্রশ্ন করছেন যে যতদিন যাবে তোমার সঙ্গে কি আর আমার দেখা হবে প্রজারূপে রাজরূপ সাগরে দিতে। প্রজারূপ শব্দার্থ ব্যাখ্যা করেছি, প্রজা হচ্ছে সাগর নদীর সঙ্গে মিশে, আর প্রজা কি রাজাকে কর দেয়, কর দিই আমরা দেশ পরিচালনার জন্য। তাহলে যেরকম কর দেয়, তো সাগরকে কি নদী তার পানি ওরকম কর দেয়, সে কথাটাই কবি এখানে বলেছেন, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। বাড়িরূপ কর তুমি এই মিনতি গাবে, বাড়িরূপ কর, বাড়িটা কি পানিটা কি কর, কর হিসেবে কি সাগরকে দেওয়া হয়। তাহলে এই মিনতি গাবে, কবি মিনতি করছেন যে তোমার সঙ্গে কি আর আমার দেখা হবে, আমি প্রজারূপে সেই ভালোবাসা কি তোমাকে, তোমার থেকে যেটুকু আমরা নিয়েছি ওই ভালোবাসা কি তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য, তোমার কাছে আসার জন্য আর কি আমার দেখা হবে। দেখো বঙ্গজনের কানে শখে সংখ্যারীতি, বঙ্গজন যারা বঙ্গেতে আছে, কবি যখন ফ্রান্সে চলে গিয়েছিলেন, যে বাংলাদেশে যারা আছে, সখী সখারিতে নাম তার এই প্রবাসে বুঝি প্রেম ভাবে। তাহলে কবি শুধু প্রবাসে বসে কি এই দেশকে, এই দেশের মানুষকে, এই দেশের আলো বাতাসকে, এই কপোতাক্ষ নদকে ওখানে বসে কি তিনি প্রেম ভাবে তাকে স্মরণ করেন। রয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীত, তাহলে বঙ্গের সঙ্গীত, সঙ্গীত শব্দের অর্থ হচ্ছে গান। তাহলে বঙ্গের সঙ্গীতে কি কবি স্মরণ করছেন এই দেশকে, কপোতাক্ষ নদকে। তিনি এই জন্যে কি প্রশ্ন করেছেন যে আর কখনো কি দেখা হবে কিনা কপোতাক্ষ নদের সঙ্গে এই বাংলাদেশের সঙ্গে। তাহলে কবি মূলত এই কবিতাতে তার মনের আবেগ, দেশের প্রতি ভালোবাসা অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। দেশের প্রতি প্রতিটা মানুষেরই কি এরকম ভালোবাসা থাকতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আর কপোতাক্ষ নদ কবিতাটির এটার যে তোমাদের সৃজনশীল পাঠে আছে সেটা একটু পড়বে। আর কপোতাক্ষ নদ কবিতায় কবির যে গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে সেটা তোমার নিজের ভাষায় লিখবে। এটা তোমাদের জন্য বাড়িটা দিয়ে দিচ্ছি। বাড়িটা লিখে নাও। আর অবশ্যই কি
ভালো করে পড়াশোনা করবে। কপোতাক্ষ নদ কবিতায় কবির যে গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও। তাহলে কপোতাক্ষ নদ কবিতায় কবির যে গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে দেশের প্রতি, তার কি বর্ণনা দাও নদীকে ঘিরে। এটা তোমরা বাড়িতে ভালো করে করবে। আবার বলে দিচ্ছি, দেখো, কপোতাক্ষ নদ কবিতায় কবির যে গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিরাপদে থাকো এবং বেশি বেশি করে কি পড়াশোনা করো। ভালো থেকো। আল্লাহ হাফিজ।